নমস্কার, দেখছেন জি24 ঘন্টা আর জি24 ঘন্টা স্টুডিও থেকে জ্যাক অলিভল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। আকাশে B2 স্পিরিট, গভীর সমুদ্র ওয়াহ ক্লাস সাবমেরিন, আমেরিকার জোড়া কৌশলে ঘায়েল ইরান। সূত্রের খবর, একটানা ৩৭ ঘন্টা উড়েছিল ইরানের ফর্ডো পরমাণু কেন্দ্রের ওপর মার্কিন বায়ুসেনার B2 স্পিরিট বোমারু বিমান। অন্যদিকে নাতাঞ্জ এবং ইস্পাহান এই দুই পরমাণু কেন্দ্রে হামলার জন্য সাবমেরিন থেকে ক্রুজ মিসাইল ছুড়েছিল মার্কিন নৌসেনা। আকাশে B2 স্পিরিট বোমারু, জলে নিউক্লিয়ার সাবমেরিন। আমেরিকার জোড়া কৌশলে ঘায়েল ইরান। ইসরায়েলের হয়ে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমে পড়েছে আমেরিকা। নাতাঞ্জ এবং ইস্পাহানের পাশাপাশি মাটির কয়েকশো ফুট গভীরে থাকা ফর্ডো পরমাণু কেন্দ্রেও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ভারতীয় সময় রবিবার ভোরে এই হামলাকে সফল দাবি করে সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ডেরায় ঢুকে কিভাবে হামলা চালালো আমেরিকা, ব্যবহার করা হলো কোন কোন অস্ত্র। ইতিমধ্যে পেন্টাগন সূত্রে হামলার বেশ কিছু তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে ইরানের ফর্ডো পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন বোম্বার B2 স্পিরিট। স্টেলথ প্রযুক্তির কারণে র্যাডারের সাহায্যে এই ধরনের যুদ্ধ বিমানের উপস্থিতি জানা কার্যত অসম্ভব। আমেরিকার মিসৌরির হোয়াইটম্যান এয়ারবেস থেকে যাত্রা শুরু করে 6টি B2, একটানা ৩৭ ঘন্টা উড়ে ইরানের আকাশে পৌঁছয়। দীর্ঘ যাত্রার জন্য মাঝ আকাশেই ভরে নেওয়া হয় জ্বালানি। ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি পাহাড়ের নিচে রয়েছে ফর্ডো পরমাণু ঘাঁটি। মাটি থেকে প্রায় ৩০০ ফুট গভীরে এই কেন্দ্র গড়ে তোলা হয়েছে, যাতে শত্রুপক্ষ আক্রমণ করলে এই কেন্দ্রের গায়ে কোনো আঁচ না লাগে। পাহাড়ের নিচে ইরানের গুপ্ত আস্তানা গুড়িয়ে দিতে আমেরিকার অস্ত্র ছিল GBU-57। পুরো নাম GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর। এই ধরনের বোমাকে বাংকার বাস্টারও বলা হয়। ২০ ফুট লম্বা এই বোমার ওজন ৩০,০০০ পাউন্ড। এই ধরনের অস্ত্র মাটির নিচে ২০০ ফুট গভীর পর্যন্ত ঢুকে ক্ষয়ক্ষতি করতে পারে। শুধু আকাশপথে নয়, সমুদ্র থেকেও ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। পেন্টাগন সূত্রে খবর, নাতাঞ্জ এবং ইস্পাহান পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন। এক্ষেত্রে সম্ভবত ওহাইও ক্লাস সাবমেরিন ব্যবহার করা হয়েছে বলেই খবর। নিউক্লিয়ার সাবমেরিন থেকে ৩০টি টমাহক ক্রুজ মিসাইল ছোড়া হয়েছে। আকাশ এবং সমুদ্রপথে একযোগে হামলা চালিয়ে ইরানকে ঘায়েল করেছে আমেরিকা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আদৌ কি ইরানের পরমাণু কেন্দ্রের ক্ষতি করতে পেরেছে মার্কিন বোমা? আমেরিকার হামলার পর তেজস্ক্রিয় বিকিরণ হয়নি এমনটা দাবি করছে সৌদি আরব। আরও কোনো ক্ষতি হয়নি, বড় কোনো ক্ষতি হয়নি, সেটাও একই সঙ্গে দাবি করছে ইরান সরকার। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, মার্কিন এই বোমা কি সঠিক জায়গায় গিয়ে আঘাত করেছে? এই মুহূর্তে ইসরায়েল থেকে এই প্রশ্ন, সৌদি আরব থেকে এই প্রশ্ন তোলার পর ইসরায়েল থেকে গ্রাউন্ড জিরো থেকে, ব্যাটলফিল্ড থেকে কি বলছেন আমাদের প্রতিনিধি ব্রিজেশ তিওয়ারি, শুনুন। इजराइल का कहना है कि ईरान परमाणु हथियार बनाने के करीब था, लेकिन ईरान इस बात को कह रहा है कि उसका परमाणु कार्यक्रम सिर्फ शांति की योजना के तहत किया जा रहा था। इस बीच अमेरिका ने जहां पे हमला किया, वहां से किसी भी तरह की कोई रेडिएशन की खबर नहीं आई है। सवाल ये कि क्या अमेरिका निशाना लगाने में चूक गया? अपने आप में ये एक बड़ा सवाल है। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, যোগ দিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন প্রাক্তন বায়ুসেনা কর্তা RK দাস। আপনাকে স্বাগত জানাই RK দাস। জি24 ঘন্টায় যে প্রশ্ন এখন গোটা বিশ্বকে ভাবাচ্ছে, এরকম একগুচ্ছ কয়েকটি প্রশ্ন আপনার উদ্দেশ্যে আমি রাখতে চাইবো। প্রথম যে প্রশ্ন আপনার কাছে আমি রাখতে চাইবো যে আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া এর অর্থ কি? এবার চীন রাশিয়া তারাও সক্রিয় হবে। যদি চীন রাশিয়া সক্রিয় হয় তাহলে সেক্ষেত্রে কতটা লাভ হতে পারে ইরানের ক্ষেত্রে? আর এই মুহূর্তে
কার্যত আমেরিকা এবং অন্যান্য যা পশ্চিমী শক্তিগুলি যারা ইসরায়েলকে সমর্থন করছে অন্তত পরমাণু প্রশ্নে, সেক্ষেত্রে বা তারা কতটা অ্যাডভান্টেজ? ঠিক আছে, আমি এক এক করে উত্তর বলে দিচ্ছি। প্রথম হচ্ছে, আমি প্রথমেই বলে দেই যে একটা নিউজে আমি শুনলাম এর আগের যে আপনাদের করেসপন্ডেন্ট বললো ঠিক জায়গায় গিয়ে, নিশানায় গিয়ে ডেলিভারিটা, ওয়েপন্স ডেলিভারিটা হয়নি। তা ঠিক নয়। আসলে হয়েছে কি, এই যে বাংকার বাস্টিং বম্ব যেগুলো থাকে 30,000 পাউন্ডের, এই পার্টিকুলার ওয়েপনটা প্রেসাইজ নিখুঁত জায়গায় গিয়ে করতে পারে, মানে এতটাই এটাকে প্রেসিশন গাইডেড মিউনিশন বলা। ইরান কিন্তু আগে থেকে আশঙ্কা করেছিল কি এরকম আমেরিকা কিংবা ইসরায়েল করতে পারে। তো আমেরিকা এই যেতে নাকি ওদের এই জিনিসটা ধ্বংস না হয়, ওরা আগে থেকেই এই যে ওয়েপন্স গ্রেড এনরিচমেন্ট যে মেটেরিয়াল গুলো ছিল সেগুলোকে ওরা এখান থেকে সরিয়ে নিয়েছিল, অন্য জায়গায় নিয়ে গেছিল। সেটাই এখন ইরান দাবি করছে। তো হতে পারে কি যদি ওটা করে থাকে তাহলে অবভিয়াসলি কোনো রেডিয়েশন। আরকে দাস, আপনি যখন এই কথা বলছেন তখন আমি এটা আরো স্পেসিফিক্যালি আপনার কাছে জানতে চাইছি যে আমেরিকার মতো একটা দেশ, তারা যখন ইরানের মতো এইরকম একটা পরিস্থিতিতে তারা একটা ক্লাস্টার বোমা মারছে যেটা কিনা একমাত্র আমেরিকার হাতেই আছে, ওই ধরনের 300 ফুট বা 200 ফুট নিচে তৈরি করা একটা ধাঁচা ভেঙে দেওয়ার জন্য, সেক্ষেত্রে আক্রমণ প্রিসাইজ হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু প্রশ্ন উঠছে যে কোনো তেজস্ক্রিয় বিকিরণ, রেডিয়েশন লিক এখনো পর্যন্ত হয়নি, এই কারণে এই সন্দেহটা সামনে আসছে। কারণটা হচ্ছে যদি কোনো ইউরেনিয়াম মেটেরিয়াল যদি নাই থাকে তাহলে লিকটা হবেটা কোথা থেকে? তো ইরান দাবি করছে কি আমরা আগেই সরিয়ে ফেলেছি এই ইউরেনিয়াম মেটেরিয়ালকে। আর এই যে বাংকার বাস্টিং বম, এটা একমাত্র আমেরিকার কাছে আছে। ইসরায়েল যদিও 10 দিন ধরে চেষ্টা করেছে অনেক ওদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস গুলো হিট করার জন্য, কিন্তু অতটা সাফল্য লাভ করতে পারেনি ফুদ্রোতে। তো ফুড রোডটার, এটা একটা পাহাড়ের গায়ের ভিতরে, প্রায় 200 ফুট ভিতরে এই বাংকার বাস্টিং বম্বস গুলো শুধুমাত্র আমেরিকার কাছে আছে, ওরা অন্য কোনো দেশকে দেয়নি। তো ওরাই এটাকে যা কিছু করতে পারতো আমেরিকাই করতে পারতো, কিন্তু এখন ইরান বলছে ওরা ওখান থেকে সরিয়ে নিয়েছিল। এখন নেক্সট প্রশ্নটা হচ্ছে কি রাশিয়া আর চায়না এই যুদ্ধে ঢুকবে? রাশিয়া আমার মনে হয় না ঢুকবে, কেন কি রাশিয়া ইটসেলফ ইজ একটা যুদ্ধে ইনভলভ রয়েছে ইউক্রেনের সাথে। আমরা এর আগে দেখেছিলাম যখন আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধ চলছিল 2-3 বছর আগে, তখন কিন্তু নাগর্নো কারাবাখ একটা জায়গা রয়েছে আর্মেনিয়ার আজারবাইজানের ভিতরে, কিন্তু ইট ইজ পার্ট অফ আর্মেনিয়া। আর্মেনিয়ার সাথে কিন্তু রাশিয়ার সাথে খুব একটা ঘনিষ্ঠ সম্বন্ধ রয়েছে। ফ্যাক্টর রয়েছে কি যদি আর্মেনিয়ার কোনো সময় প্রবলেম হয় তখন রাশিয়া ওদের সঙ্গে থাকবে আর যুদ্ধ করবে, কিন্তু সেই যুদ্ধে আজারবাইজানের সাথে যুদ্ধেতে ওরা কিছুই করেনি আর কোনো পার্টিসিপেশন করেনি। তো আমি ইরানের সাথেও আমি যখন দেখছি এই যুদ্ধটা এখন হচ্ছে, আমার মনে হয় না রাশিয়া উইল গেট ইনভলভ, কেন কি ওরা নিজেই একটা যুদ্ধে ইনভলভ রয়েছে। অ্যাজ ফার অ্যাজ চীন ইজ কনসার্ন, চায়নার কোনো সময় কিন্তু থার্ড পার্টির জন্য যুদ্ধ লড়ে না। দ্যাট ইজ দেয়ার স্টেট প্রিন্সিপাল। ওরা যদি 1-to-1 যুদ্ধ লড়তে পারে, কিন্তু ফর এ থার্ড পার্টি ওরা যুদ্ধ লড়বে না। আর ওরা আমার মনে হচ্ছে না ওরা এই যুদ্ধতে পার্টিসিপেট করবে। হ্যাঁ, আর্মস অ্যামুনিশন দিতে পারে, কিন্তু ডাইরেক্টলি ইনভলভ হবে। বেশ, আরকে দাস, আমার আরেকটা যে প্রশ্ন এই মুহূর্তে থাকছে, আমরা যেভাবে কার্যত মধ্যপ্রাচ্যের এই যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলো যেভাবে একটা নিজেদের অক্ষ তৈরি করার চেষ্টা করছে, সৌদি আরব থেকে শুরু করে একাধিক ইসলামিক কান্ট্রি, তার মধ্যে লেবানন রয়েছে, ইয়েমেন, যারা এই মুহূর্তে কার্যত পেছন থেকে ইরানকে সমর্থন দিচ্ছে, হয়তো অন্যভাবে নয়, মানসিকভাবেই হয়তো সমর্থন দিচ্ছে, বা জঙ্গিদের মাধ্যমে বিভিন্ন রকম হামলা করে সমর্থন দেওয়ার চেষ্টা করছে ইসরায়েলের ওপর একটা হামলা করে। সেইখানে সত্যি কি বলা যেতে পারে যে পশ্চিমা শক্তির কাছে এই ধরনের যুদ্ধ বেশি দিন টিকতে পারে, আর বেশি দিন, যেখানে বড় শক্তি আমেরিকা তার পেছনে রয়েছে? আমার মনে হচ্ছে যুদ্ধটা অনেকদিনই চলবে,
কেন কি ডাইরেক্টলি যুদ্ধ তো হচ্ছে না, আর্মির মধ্যে যুদ্ধ হচ্ছে না, যুদ্ধটা হচ্ছে এয়ার পাওয়ার, ইউজ অফ ফাইটার এয়ারক্রাফট, ইউজ অফ মিসাইলস। তো এটা এয়ার পাওয়ারের যুদ্ধ চলছে। আর এয়ার পাওয়ারের এই কয়েকটা যুদ্ধতে দেখা গেছে এটার যে ডিস্ট্রাকশন ক্যাপাবিলিটি এয়ার পাওয়ারের অনেক বেশি। ইন শর্ট স্প্যান অফ টাইম এয়ার পাওয়ার ক্যান ডু এ লট অফ ড্যামেজ। এখন যেটা বলছিলে কি সমীকরণ ইন মুসলিম ইসলামিক কান্ট্রিজ, একটা নতুন অ্যালায়েন্স তৈরি হচ্ছে। সৌদি আরবিয়া কিন্তু কোনো সময় ইরানের ফেভারিট ছিল না। ইরান আর সৌদি আরবিয়ার মধ্যে কিন্তু পলিটিক্যালি অনেক পার্থক্য রয়েছে। সৌদি আরবিয়া ইজ মোর অ্যালাইন টু ইউএসএ। সেকেন্ড হচ্ছে ইরাক এক সময় কিন্তু ইউএসএ এর বিরুদ্ধে ছিল, যখন নাকি জেনারেল আসাদ ছিল, ওখানকার প্রেসিডেন্ট আসাদ ছিল, প্রেসিডেন্ট আসাদ রাশিয়ান সাপোর্টেড ছিল। কিন্তু এই হালেতে যখন এই প্রেসিডেন্ট আসাদ ওখান থেকে পালিয়ে যান, ওখানে একটা কু হয়ে যায়। এখন আমেরিকান ফোর্সেস এন্ড আমেরিকান লোকেরা ওখানে রাজত্ব করছে। আর ইসরায়েলি যে ফাইটার জেটস যখন নাকি ইরানে অ্যাটাক করছে, ওরা ইরাকি এয়ার স্পেস ইউজ করছে ফর রিফিউলিং। তো একটা নতুন অ্যালায়েন্স তৈরি হচ্ছে ইন মিডল ইস্ট। তার মানে আরকে দাস, আপনি যেটা বলার চেষ্টা করছেন যে ওই পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশগুলো তাদের সীমান্তবর্তী বিভিন্ন এলাকাগুলোতে ছোট ছোট তারা যুদ্ধে অবতীর্ণ রয়েছে, ছোট ছোট সংঘর্ষে অবতীর্ণ রয়েছে। এই অবস্থায় হয়তো দেখা যাবে বিভিন্ন রকম সাপোর্ট দিয়ে ইরানের পাশে থাকার চেষ্টা করবে তাদের বন্ধু রাষ্ট্রগুলি, যাদেরকে এই মুহূর্তে দেখা যাচ্ছে ইসলামিক যে কান্ট্রিগুলো রয়েছে। ফলে এই যুদ্ধ এখনই শেষ হচ্ছে এমনটা নয়, যতই আমেরিকা এই যুদ্ধে জড়াক, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে এবং তার ফল যে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হতে যাচ্ছে সেটাও কিন্তু ক্রমশ প্রকাশ্যে আসছে। অনেক ধন্যবাদ গ্রুপ ক্যাপ্টেন আরকে দাস, প্রাক্তন বায়ুসেনা কর্তা আমাদের সঙ্গে ছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে। মধ্য গগনে ইরান ইসরায়েল যুদ্ধের গনগনে আজ। ইরানে আমেরিকার অ্যাটাক, পাল্টা অ্যাটাকের এয়ার স্ট্রাইকের ধূলিসাৎ ইসরায়েলের একের পর এক বহুতল। ইসরায়েলের ব্যাটেলফিল্ডে জি24 ঘন্টার প্রতিনিধি জীবনের ঝুঁকি নিয়ে রিপোর্টিং করছেন ব্রিজেশ তিওয়ারি। तेल अवीव को टारगेट किया गया और टारगेट रेसिडेंशियल इलाके के उस एंगल में, उस जगह की तस्वीरें मैं अब आपको दिखाने जा रहा हूं जो टारगेट पे था, जो सेंटर ऑफ टारगेट था। अगर आप इस रेसिडेंशियल इलाके की इस बिल्डिंग को देखें तो यहीं बीचों बीच वो बॉम्ब आकर गिरा, जिसके पास आसपास जितनी भी इमारतें थी सबको नुकसान पहुंचा। यहाँ की तस्वीरें अगर आप देखें तो अब यहाँ पर रेस्क्यू के तौर पर काम किया जा रहा है। रेस्क्यू यानी जो मलबा है उसको हटाया जा रहा है। अब फोर्सेज आपको हर जगह यहाँ पर दिखाई देंगी। बिल्डिंगें टूट चुकी हैं, बिल्डिंग के जो हिस्से हैं वो मलबे में तब्दील हो चुके हैं। बहुत बड़ा ये एरिया है और ऐसे में जो कटर मशीन्स हैं उनके इस्तेमाल से जो आयरन रॉड्स हैं उनको काटा जा रहा है और हटाया जा रहा है मलबे को पूरी तरीके से, ताकि स्थिति पूरी तरीके से साफ हो पाए। लेकिन इस बीच अगर आप देखें तो दूसरे कॉर्नर से जो जेसीबी मशीन्स हैं वो भी लगी हुई है, और ताकि जल्द से जल्द पूरे मलबे को हटाया जाए। ये 3 से 4 फ्लोर की बिल्डिंग्स है और इनको ही टारगेट, चूंकि ये आसपास पूरा का पूरा रेसिडेंशियल इलाका है, लोग रहते हैं यहाँ पे, मार्केट्स हैं यहाँ पे, जो तमाम तरह के जो स्कूल्स हैं, होटल्स हैं वो हैं। और उसके बाद जब ये हादसा पूरा हुआ या जब अटैक पूरा हुआ तो अटैक में ये टारगेट पे था, और टारगेट के बाद अब कितना यहाँ पे फिलहाल जो रेस्क्यू का काम है वो किया जा रहा है, और जितने भी लोग यहाँ पर रहते थे सबको यहाँ से हटा दिया गया है। हटाना मैंडेटरी इसलिए भी था कि बिल्डिंगों की हालत देखिए, बिल्डिंग जर्जर हो चुकी है, गिर चुका है सब कुछ। जो पिलर है वो भी आधे टूट चुके हैं। सामने अगर आप देखें तो जो पेड़ अंदर थे, इसके अलावा जो तमाम टीम्स थी वो अब यहाँ पर देखिए पहुँच रही हैं, और पहले से भी यहाँ पर टीम्स की मौजूदगी है। इसको ध्यान में रखते हुए अब जो बाहर जो लोग यहाँ पर हैं वो यहाँ से हटा दिए गए हैं, रेजिडेंट्स यहाँ पे हटा दिए गए हैं, और अब कैलकुलेशन का जो काम है, वैल्यूएशन का जो काम है वो यहाँ पर किया जा रहा है। इस बीच दूसरे कोने में भी आपको ले चलेंगे, इस बिल्डिंग के चारों तरफ, इस रेसिडेंशियल इलाके के हर तरफ चलेंगे और समझेंगे कि आखिरकार ये कितना बड़ा अटैक था। कैमरा पर्सन विनायक के साथ ब्रिजेश तिवारी, जी मीडिया, इजराइल। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।